নমস্কার। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সতীদাহ প্রথা বন্ধ করতে ইংরেজরা কি করেছিল সেটা। ইংরেজরা এদেশে আসে 1598 সাল নাগাদ, অর্থাৎ 16শ শতাব্দীর শেষ ভাগে। তারা এখানে ব্যবসা বাণিজ্যের কাজে এসেছিল, কোনো সমাজ সংস্কার করতে আসেনি। কিন্তু তারপরও তারা ধীরে ধীরে এদেশের সমাজের সঙ্গে জড়িয়ে যায়, নিজেদেরকে জড়িয়ে ফেলে। তারা যখন এদেশে আসে তার আগেই তাদের দেশে বেশ কিছু দর্শনের উৎপত্তি হয়েছিল, এবং এই দর্শনগুলো সবকটাই ছিল পৃথিবী কেন্দ্রিক, অর্থাৎ ঐহিক জগতের কথা বলে। পৃথিবীতে বেঁচে থাকতে গেলে যে ভালো মন্দের ব্যাপার থাকে তার সঙ্গে যুক্ত। যেমন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের মূল কথাই হলো ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা সমাজ দ্বারা নিয়ন্ত্রিত হবে না, অর্থাৎ সমাজ ব্যক্তির ইচ্ছা অনিচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। ব্যক্তি তার নিজের মতো করে চলবে, নিজের মতো করে বাঁচবে। এর সঙ্গে যুক্ত হয় নারী মুক্তি। যদি ব্যক্তি নিজের মতো করে চলতে পারে, নারীও তো ব্যক্তি, তাহলে নারীও নিজের মতো করে চলবে। এবং যুক্তিবাদ হচ্ছে যা কিছু পুরুষের জন্য বৈধ তা কেন নারীর জন্য বৈধ হবে না। এইরকম হচ্ছে জিনিসগুলো, এইগুলো হচ্ছে দর্শন। এই দর্শনকে ইংরেজরা গ্রহণ করে, পরীক্ষা নিরীক্ষার পর্ব অতিক্রম করে তারা নিজেদের জীবনে প্রয়োগ করতে শুরু করে, এবং এই দর্শনের প্রভাবে তাদের সমাজ ছিল স্বাধীন, অর্থাৎ নারীও স্বাধীন, পুরুষও স্বাধীন। এই মুক্ত জীবন নিয়ে বা মুক্ত অবস্থা নিয়ে তারা যখন এদেশে আসে তখন তারা অনুভব করে এদেশের সমাজ একান্তভাবে বদ্ধ। সেটা মুসলমান হতে পারে, সেটা হিন্দু হতে পারে, উভয় সমাজই হচ্ছে বদ্ধ। এবং সেই সমাজে সব থেকে নিষ্পেষিত বা সব থেকে নিপীড়িত শ্রেণীর নাম হচ্ছে মহিলারা বা নারীরা। কেন এমন মনে হয়েছিল? তারা দেখেছিল যে এদেশেতে, অর্থাৎ এই ভারতে মুক্ত অবস্থায় কোনো মেয়েকে দেখতে পাওয়া যায়নি। ইংল্যান্ডে যেমন নারী মুক্ত, তাই তাকে ইচ্ছা মতো লাভ করা যায়, মানে পাওয়া যায়, ভারতে সেটা কঠিন, ভারতে পাওয়া সম্ভব নয়। অন্যদিকে তারা খবর নিয়ে জেনেছিল বা দেখেও ছিল যে নারীকে চিরকাল পুরুষের অধীনে থাকতে হয়, এবং স্বামী মারা গেলে তাকে আত্মাহুতি দিতে হয় চিতাতে। এইটাকে হিন্দুরা বলে যে সতী হওয়া, ওরা বলতো এটাকে, অর্থাৎ ইংরেজরা এটাকে বলতো হত্যাকাণ্ড বা আত্মহত্যা। তো ইংরেজরা এইভাবে জিনিসগুলোকে বিচার করতো। বিচার থেকে তাদের মনের মধ্যে প্রথম যে জিজ্ঞাসাটা তৈরি হয় যে তারা থাকতে এদেশে এইরকম জিনিস তাদের চোখের সামনে হবে আর তারা সেটাকে সহ্য করবে, এটাকে আটকাতে হবে। কিভাবে আটকানো সম্ভব? এই বৃহৎ ভারত ভূখণ্ডে হিন্দুর তুলনায় ইংরেজ কটা? জোর করে কিছু করলে হিন্দুর সঙ্গে বিরোধ বাঁধবে। তারা তো সমাজ সংস্কার করতে আসেনি, তারা এসেছে ব্যবসা বাণিজ্যের কাজে। তাহলে ব্যবসা বাণিজ্য গুটিয়ে তাদের চলে যেতে হবে। সেই জন্যে তারা যেটা করে, তারা হিন্দু সমাজের সঙ্গে মিশে এটাকে আটকানোর কথা ভাবে, অর্থাৎ বোঝাতে হবে। কাকে বোঝাতে হবে? সতীকে বোঝাতে হবে, যে মহিলা সতী হতে যাচ্ছে তাকে বোঝাতে হবে, অর্থাৎ নিষ্পেষিত নারীকে বোঝাতে হবে, তার পরিবারের লোককে বোঝাতে হবে, তার যে ছেলে থাকলে তাকে বোঝাতে হবে। বুঝিয়ে কাজ করতে হবে। এইটাকে বলে সামাজিক কাজ। ইংরেজ যতদিন ক্ষমতা দখল করতে পারেনি ততদিন তারা এইরকম ভাবে চালিয়েছে, যে বোঝাতে হবে, তাতে যদি কাজ হয়। এই এই সামাজিক কাজ, এই যে কাজটার কথা বলছি, এই বোঝানোর কাজ তারা 1829 যখন আইন তৈরি করে তখন পর্যন্ত তারা করেছে এটা। তো কিন্তু কি করে হবে বোঝানোর কাজ? দুদিক থেকে সমস্যা। এক হচ্ছে এদেশের মানুষ ইংরেজি বোঝেনি, আর ইংরেজদের ভাষা হচ্ছে ইংরেজি। ইংরেজরাও এদেশের ভাষা বোঝেনি। কিন্তু তারপরেও কিছু কিছু সাহেব খুব ভালো এদেশের ভাষা, বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, মারাঠি হতে পারে, এগুলো তারা জানতো, এবং এইগুলো নিয়েই তারা, এই ভাষা জ্ঞান, ভাষা পরিচিতি নিয়ে তারা বোঝানোর কাজে যেত। এখন কিভাবে তারা ধরবে, কোথা থেকে শুরু করবে? তারা শ্মশান দেখতে পেলে, যাতায়াতের পথে শ্মশান দেখতে পেলে, নিজেদের কুঠি বাড়ির কাছে শ্মশান দেখতে পেলে,
সেখানে সই দেওয়া হচ্ছে জানতে পারলে সাহেবরা ছুটে যেত। একজন হতে পারে, একাধিক সাহেব হতে পারে, ছুটে যেত। এবং এই ধরনের সই দেওয়াগুলোতে প্রচুর পরিমাণে লোকের ভিড় হতো। সেই ভিড়ের মধ্যে সাহেবরা ঢুকে লোককে জিজ্ঞাসা করতো যে কে সতী হতে যাচ্ছে। লোক ফাঁক করে দেখিয়ে দিত কে হতে যাচ্ছে, এবং সেখান থেকেই আসে কে সতীকে ধরা। তো ইংরেজ সাহেব ভিড় ঠেলে এগিয়ে সতীর সামনে গিয়ে দাঁড়াতো। এইরকম সাহেবকে সামনে এসে দাঁড়াতে দেখলে এই সই থতমত খেয়ে যেত খানিকটা। সে মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিত। সাহেব কিন্তু তার কাজ শুরু করতো। কি বলতো? প্রথমে মানবিক বোধকে ব্যবহার করে সাহেব বোঝাবার চেষ্টা করতো। হিন্দুরা কি বাধা দিত? উত্তর হচ্ছে না, হিন্দুরা বাধা দিত না। হিন্দুরা তামাশা দেখার মতো জিনিসটা দেখতো। সতীকে বলতো যে এই যে তুমি সতী হতে যাচ্ছ, তোমার একটা দুধের যদি শিশু থেকে থাকে, সে তো তোমার জন্য মারা যাবে। আর তুমি মারা যাচ্ছ দেখলে সেও কিছুদিন পরে এমনি মারা যাবে, কারণ তার যত্ন নেওয়ার মতো কেউ নেই। সতী এই কথায় অন্যদিকে মুখ ফিরে থাকতো, যারা বলতে চাইতো যে আমি তার ব্যবস্থা করে দিয়ে এসেছি, এ নিয়ে তোমার চিন্তা করার কিছু নেই সাহেব। তো ইংরেজ এই যে কথাগুলো যখন বলতো, তখন সে বুঝতে পারতো নি যে এই কথাতে সতীর আর একটা আপত্তির জায়গা আছে। যে মরে যাওয়ার কথা বলছে, সতী তো বিশ্বাসই করেনি যে সে মরতে পারে। ফলে ইংরেজ দেখতো যে সতীর দিক থেকে কোনো সাড়া আসছে না। বড় জোর একবার আর চোখে তাকানো ছাড়া আর কিছুই করছে না। ইংরেজ তখন ধর্মের প্রসঙ্গকে নিয়ে আসতো ওই সতীকে বোঝানোর কাজে। বলতো এই দেখুন, আমাদের জেসাস ক্রাইস্ট বলে গেছেন যে কারো পাপের জন্য সে দায়ী হয়। তোমার পাপের জন্য তুমি, তোমার স্বামীর পাপের জন্য সে দায়ী হবে। তাহলে তুমি কি করে মনে করছো তুমি উদ্ধার প্রাপ্ত হতে পারবে? তুমি তো পারবে না। ইংরেজ সাহেব বুঝতে পারতো নি এতেও সতীর আপত্তি আছে। যে মনে করে সে উদ্ধার করতে পারবে, তাকে যদি বলা হয় তুমি কি পারবে উদ্ধার করতে, তাহলে তার রাগ হয়, তার ক্ষোভ বাড়ে। সতীর মধ্যেও সেটা হতো। ইংরেজ দেখতো এখানেও সে অন্যদিকে মুখ ফিরে আছে, উত্তর করছেন এখন। তখন ইংরেজ ইংরেজ সাহেব পৃথিবীর প্রাচীনতম খেলা অর্থাৎ লোভ দেখান, সেইটা দেখা শুরু করে। লোভের ঝাঁপি বলে বলে তুমি যদি সতী না হও, আমরা তোমার পেনশনের ব্যবস্থা করে দেবো। তুমি আজীবন সুখে থাকতে পারবে তোমার ছেলেপুলেকে নিয়ে। কেন শুধু শুধু মৃত ব্যক্তির সঙ্গে তুমি এইরকম ভাবে পুড়ে মরবে? ইংরেজ দেখতো এই কথা বলার সঙ্গে সঙ্গে সতী একবারে সোজা ছিটকে চলে যাচ্ছে, অর্থাৎ সরে চলে যাচ্ছে। এই কথায় বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে এই সতী নারী সাহেবকে বলতো যে লোভের ব্যাপার তুমি আমাকে বলছো, তুমি সেগুলো নিয়ে থাকো সাহেব, আমাকে যেতে দাও। ফলে সাহেব দেখে ক্ষুব্ধ হতো, বিস্মিত হতো যে এরা কি ধরনের মহিলা, যে এত লোভের বস্তু, এত কিছু বললুম তারপরেও কোনো কাজ হলো না। আসলে সতীর শিক্ষাটাই ছিল এরকম সেকালে, যে সতী মানে সে ত্যাগ করছে। তার ত্যাগের যে উদাহরণ, ত্যাগের যে আচরণ, সেটা চরমভাবে ওই চিতা পর্যন্ত যাবে। অর্থাৎ সে যখন বাড়ি থেকে বেরোয়, সে প্রচুর গয়না পরে বেরোতো, তার যা থাকে সেগুলো সে রাস্তায় বিলুতে বিলুতে আসতো। আর তাকে যদি বলা হয় যে তোমার জায়গা জমি এই আছে ওই আছে, আমরা এত কিছু দেবো, সেটা সে কখনোই নেবে না। সেটাই হতো। এই যে সতী নারী, সে কোনো কিছুতেই গুরুত্ব দিত না, চিতায় গিয়ে উঠে উঠে পড়তো। এবং তারপরে তার নিকট আত্মীয় বলতে এই ছেলে টেলে থাকে, তারা চিতায় আগুন দিত। তা সে সতী হতো। ইংরেজ সাহেব এরপরে ওই যে তার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে বোঝানোর চেষ্টা করতো। কিভাবে বোঝাবে? তাদেরকে ওই কথা বলতো যে একজন পুড়ে মরছে আর তোমরা এরকম ভাবে উল্লাস করছো। ওই যে প্রচুর লোকজন হতো, তারা দেখতে গেছে, হরিধ্বনি আসছে, ঢাক বাজনার লোকেরা বাজনা বাজাচ্ছে। এই সমস্তটাই সাহেবদের কাছে বিস্ময় পাচ্ছে যে কি করে এরকম জিনিসটা হয়। এখানে বলে রাখি, বাজনাওয়ালা যারা বাজনা বাজাতে পারছে এদেরকে ভাড়া করা হতো। যে কোনো এইরকম ঘটনা ঘটলে যাদের বাড়ির মেয়ে বউ সতী হচ্ছে, তারা লোক ভাড়া করে আনতো বাজনা বাজানোর জন্য। এটা হতো যেখানে সতী নারী নিজে থেকে সতী হচ্ছে,
যেখানে সতীর আপত্তি থাকতো সেখানে আবার নিঃশব্দে সই দেওয়া হতো, সেখানে বাজনার কোনো ব্যাপার থাকতো না। তো ইংরেজ দেখলো এগুলোতে কোনো কাজ হচ্ছে না। তো সে যখন তার পরিবারের লোককে বোঝানোর চেষ্টা করে, তখন বলে তোমাদের এতটুকু মানবিকতা নেই বা কিছু নেই। লোক হাসতে থাকে, যেন বলতে চায় যে সাহেব তুমি বুঝে কথা বলো, যা জানো নি তা নিয়ে কথা বলতে হবে। সাহেবের পর সতীর ছেলেকেও ধরে, সই দেওয়া শেষ হওয়ার পর সতীর ছেলের সঙ্গে দেখা হয়। তো সেই ছেলেকে যখন সাহেব বলে, সেখানেও মানবিক বোধের ব্যবহার করে সাহেব, বলে যে মা তোমাকে এতদিন ধরে বড় করে তুললো, মানুষ করে তুললো, যে কতবার তোমাকে হাত হাতে হাত ধরে হাঁটিয়েছে, তাকেই তুমি এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিলে। সাহেবের কথায় ছেলেটি ফিক করে হাসতে হাসতে বলতে, সাহেব এটা আমাদের ধর্ম। অর্থাৎ ধর্মবোধ। হিন্দুর কাছে সেকালে সই দেওয়াটা ছিল ধর্মের একটা অংশ। তো সাহেব তাকে বলতো, তুমি ধর্মের কথা বলছো, তুমি ধর্মগ্রন্থ পড়ে দেখেছো? তোমার মাকে যেভাবে সতী করা হলো, এই যে তোমার মা সতী হলো, দেখবে তার গায়ের উপর কাঠ চাপানো হয়েছিল, তাকে বাঁধা হয়েছিল, এইগুলো তোমার ধর্মগ্রন্থে কোথায় আছে? এইরকম প্রশ্নে ছেলেটা খানিকটা চিন্তিত হলেও খানিকক্ষণের মধ্যে সে সামলে নেয় নিজেকে। আসলে সে ততক্ষণে জেনে গেছে তার মা মহিষী নারী এবং সে সতীর ছেলে। সেকালে সতীর ছেলের প্রচন্ড সম্মান হতো। যেটুকু আলোড়ন সাহেব তৈরি করতে পেরেছিল তার মনের মধ্যে, সেইটা নিরসন কিছুক্ষণের মধ্যেই হয়। তার সমাজপতি, তার যে পুরোহিত, তারা বলে যে যা কিছু হয়েছে সেটা ঠিকই ছিল। কারণ যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার জন্য সে অসম্মানিত হতো। আর সাহেবদের কথা ধরার কোনো দরকার নেই, কারণ তারা ধর্ম নষ্ট করার চক্রান্ত করছে বা ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। সেকালে হিন্দু যেটাকে ধর্ম নষ্ট বলে মনে করতো, তারা জানতো নি যে ইংরেজরা শহীদ হওয়াকে বন্ধ করবে বলে এই ধরনের কথাগুলো বলছে। এখন ইংরেজ সাহেব জানলো কি করে যে হিন্দু ধর্মগ্রন্থের কোথায় কি আছে? আসলে ইংরেজরা যখন এদেশে আসে তাদের সঙ্গে খ্রিস্টান মিশনারিরা আসে। মিশনারিরাও সতীদাহ প্রথার বিরোধী ছিল, অর্থাৎ হিন্দু নারীর এই আত্মহনন, এটা তারা বিরোধী ছিল। তারা খ্রিস্ট ধর্মের দৃষ্টিকোণ থেকে এর বিরোধিতা করত। খ্রিস্ট ধর্ম অনুসারে আগুনে পুড়ে মারা, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা বা জীবন্ত মানুষ পুড়ে মারা, এগুলো দুটোই হচ্ছে নিন্দনীয় কাজ। সেইখান থেকে তারা এর বিরোধিতা করত এবং হিন্দুর সঙ্গে এটা নিয়ে বাদানুবাদে লিপ্ত হবে, অর্থাৎ হিন্দুকে বোঝানো বা হিন্দুর সঙ্গে হিন্দুকে ভুল প্রমাণ করা, হিন্দু ধর্মটাকে ভুল প্রমাণ করার জন্য তারা হিন্দু ধর্মগ্রন্থে কোথায় কি আছে এগুলো নিয়ে, অর্থাৎ সতীদাহ সম্পর্কে কি আছে সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করে। সেইগুলোই সাহেবরা পায় এবং সেগুলো ধরেই তারা এগুলো বোঝাতো। এই বোঝানোর যে প্রক্রিয়া, এতক্ষণ যা বললাম, এটা গোটা ভারতজুড়েই যেখানে যেখানে ইংরেজ যেভাবেই থাকুক না কেন কাজ করত। হিন্দিভাষী এলাকায় হিন্দিতে, মারাঠিভাষী এলাকায় মানে মারাঠা ভাষাভাষী এলাকায় মারাঠা ভাষায়, বাংলাতে বাংলা ভাষায়, এইভাবে করতো। আর ইংরেজদের এই বলা কথাগুলোই পরবর্তীকালে রামমোহন রায় তার লেখার মধ্যে যুক্তি হিসাবে খাড়া করেছিলেন বা দেখিয়েছিলেন ইংরেজরা যেগুলো বলছে এইগুলো, এবং তার কথাবার্তাগুলো ইংরেজদের মতো করেই হতো। একটু পদ্ধতি একটু আলাদা হলেও মোটামুটি এইরকম ভাবেই তিনিও বলতেন, শ্মশানে গিয়ে বোঝানোর চেষ্টা করতে এগুলো করতেন। তো ইংরেজরা এই যে কাজটা করে এটাকে বলে সামাজিক কাজ। কিন্তু সামাজিক কাজ করেও তাদের মধ্যে বিশেষ তারা দেখতো কোনো সাফল্য আসছে না। এবং এই জিনিসটায় সাহেবদের আপত্তির কথা হিন্দুরা বুঝতে পারছে, কিন্তু সাহেবদের নিজেদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে যে আমরা এত কিছু করছি তারপরেও কোনো কাজ হচ্ছে না। দেখতে দেখতে তারা শাসন ক্ষমতার কাছাকাছি চলে এলো। ষোড়শ সপ্তদশ অষ্টাদশ শতাব্দী নাগাদ, অষ্টাদশ শতাব্দী নাগাদ তারা ক্ষমতার কাছাকাছি আসতে শুরু করে। 1757 পলাশী যুদ্ধ জিতে যায়। জিতে যাওয়ার পর কলকাতাকে তারা ঘাঁটি করে এগোতে শুরু করে। এইরকম সময়তেই, অর্থাৎ এই শতাব্দীর শেষে, অষ্টাদশ শতাব্দীর শেষে এসে 1790 থেকে 1800-র মধ্যে তারা কলকাতা এবং সন্নিহিত এলাকাতে, কলকাতার কিছু শ্মশান এবং কলকাতার কাছাকাছি কিছু শ্মশানে সতীদাহ বলে অনুষ্ঠানকে পুরোপুরি নিষিদ্ধ করে।
সেকালের মানুষ ওই রকম অনুষ্ঠানগুলো বিচার করত, তো নিষিদ্ধ করে দেয়, বলে এখানে এসব করা যাবে না। আসলে তাদের কথাটা ছিল, তোমরা হিন্দুরা মেয়েগুলোকে পুড়িয়ে মারো, আমরা সেটাকে আটকাচ্ছি। অন্য কথাটি ছিল যে এই কাজটা করলে পরে হিন্দু মেয়েরা প্রতিবাদ করবে, অর্থাৎ সাহেবরা বাধা দিচ্ছে আর তোমরা আমাদের পুড়িয়ে মারছো এরম বলে চেঁচাবে, তখন সাহেবরা নামবে এবং এটাকে বন্ধ করে দেবে। ইংরেজদের এটাই ছিল মতামত। কিন্তু তারা দেখে যাদের জন্য এগুলো করা তারা অন্য শাসনে গিয়ে, অর্থাৎ কেউ মারা গেলে তার যে বউ সে সতী হতে চাইলে সে অন্য শাসনে গিয়ে এই কাজটা করছে। ইংরেজ বুঝলো এটা ব্যর্থ হয়েছে, কিন্তু ব্যর্থ হলেও তারা আগের যে কাজ অর্থাৎ বোঝানোর কাজ সেটা তারা চালিয়ে যেতে থাকে এবং একইভাবে নতুন করে ঘোষণা করে নতুন করে আইন করার কথা ভাবতে থাকে। এখন কিভাবে কি করবে? 1805-এ তারা একটা রুল জারি করে। এখন রুল জারির আগে তারা এ ব্যাপারে একটা চিঠি পাঠায়। সেই চিঠিটা তারা পাঠায় নিজামত আদালতের পণ্ডিত ঘনশ্যাম ভট্টাচার্যের কাছে। সেকালে ব্রিটিশ ভারতে দু ধরনের আদালত হতো। এই আদালতগুলো ইংল্যান্ডের রাজার অধীনে চলত। একটি হচ্ছে দেওয়ানি আদালত, অন্যটি হচ্ছে নিজামত আদালত। উভয় আদালত ইংরেজ। এদেশের মানুষের সঙ্গে ইংরেজ আইনের পরিচিতি বা ইংরেজ আইনকে গ্রহণযোগ্য করানোর জন্য এদেশের মানুষের ইচ্ছানুসারে তারা হিন্দুর জন্য হিন্দু পণ্ডিত, মুসলমানের জন্য মুসলমান মৌলবি রাখার ব্যবস্থা করেছিল, যারা ইংরেজ আইনের সঙ্গে দেশীয় আইনকে মিশিয়ে এদেশের লোককে বোঝাবে। এটা এক ধরনের মানে ইংরেজ শাসকদের চালাকি বলা যেতে পারে। এই চালাকিটা হিন্দুরা বুঝতে পারতো, মুসলমানও বুঝতে পারতো, কিন্তু এটা করে তারা। সতীদাহকে হিন্দুরা বিচার করতো ধর্মের অংশ হিসাবে, আর ইংরেজ বিচার করতো এটাকে একটা হত্যাকাণ্ড হিসাবে। তাই চিঠিটা কোনো সমাজপতি বা কোনো সমাজের কাছে না গিয়ে চিঠিটা আসে নিজামত আদালতের পণ্ডিত ঘনশ্যাম ভট্টাচার্যের কাছে, যে নিজামত আদালত চুরি চচ্চুরি খুনোখুনি ইত্যাদি বিচার করে। চিঠিটা হচ্ছে এইরকম, এই চিঠিটা আছে, চিঠিটা বলার আগে বলি ইংরেজি চিঠির মধ্যে দুটো জিনিস বলতে চায়। এক, তাদের কি মনোভাব, আর 2 নম্বর হচ্ছে এদেশের মানুষের কি মনোভাব। এই ঘনশ্যাম ভট্টাচার্য সে দেশের মানুষের মনোভাবের কথাই বলবে সরকারকে। এইরকম ভাবে চিঠিটা আসে। তো চিঠিটা ছিল এইরকম: অতি সম্প্রতি বিহারে একটি সতীকে পাওয়া গেছে, যে প্রকৃতস্থ নয়, অর্থাৎ যাকে নেশার বস্তু দেওয়া হয়েছে। আমরা জানতে চাই সতীদাহ কি হিন্দু শাস্ত্রসম্মত? যদি না হয় তাহলে আমরা এটাকে বন্ধ করে দেব, আর যদি হয় তাহলে নেশার বস্তু দিয়ে সতী করা, জোর করে সতী করা ইত্যাদিগুলোকে সঠিক করা বা কারেকশন করার দরকার আছে। ইংরেজের এই চিঠির প্রেক্ষিতে ঘনশ্যাম ভট্টাচার্য সরকারকে জানায় যে সতীদাহ আবশ্যিক নয় এবং জোর করে সতী করা, নেশার বস্তু দিয়ে সতী করা এগুলোর কোনো অনুমোদন হিন্দু শাস্ত্রে নেই। একই সঙ্গে নাবালিকা, গর্ভবতী নারী, ঋতুমতী নারী ইত্যাদিকে সতী করা শাস্ত্র বিরুদ্ধ, কিন্তু সতীদাহের অনুমোদন হিন্দু শাস্ত্রে আছে। এই বলে তিনি অঙ্গিরা, হারিত, বিষ্ণু ইত্যাদি মুনির বচনকে সেই চিঠির মধ্যে উল্লেখ করেন, যে বচনে বলা হচ্ছে যে নারী সতী হয় সে তার স্বামীর শরীরে যত পরিমাণ লোম থাকে তত পরিমাণ বছর স্বর্গভোগের অধিকারী হয়। স্বামী যদি কোনো পাপ করে থাকে, সে পাপ যেমন ধরনেরই হোক, সেই পাপ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে সতী নারী। ইংরেজ তাদের চিঠিতে দুটো প্রশ্ন করেছিল: যদি কোনো মেয়ে সতী হতে গিয়ে সতী হতে না পারে তাহলে হিন্দু সমাজের মতামত কি হয়, তারা কি তাকে মেনে নেয়? ইংরেজের এই প্রশ্নের উত্তর ঘনশ্যাম ভট্টাচার্য তার চিঠিতে দেন। বলেন, যদি কোনো মেয়ে সতী হতে গিয়ে সতী হতে না পারে এবং সে ফিরে আসে, তবে সে একটা প্রায়শ্চিত্ত করে পুনরায় হিন্দু সমাজে ঢুকতে পারে এবং সমাজ তাতে বাধা হয়ে দাঁড়ায়। এই বলে একদম চিঠির শেষ ভাগে ঘনশ্যাম ভট্টাচার্য লেখেন, যে কোনো সাধারণ মেয়ের থেকে সতী নারীর মর্যাদা বেশি।
ইংরেজের এই ঘনশ্যাম ভট্টাচার্যের এই চিঠির প্রেক্ষিতে ইংরেজ রুল জারি করে। বাংলা প্রেসিডেন্সি বা কলকাতা প্রেসিডেন্সিতে রুল জারি করে। অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা এই বিস্তীর্ণ ভূখণ্ডের জন্য রুল জারি করে। রুলটা হচ্ছে, এখন থেকে জোর করে এবং নেশার বস্তু দিয়ে ক্ষতি করা যাবে না। নাবালিকাকে ক্ষতি করা যাবে না। নাবালিকা মানে কি? বা নাবালিকা মানে কত হলে নাবালিকা? নাবালিকা বলতে যার বয়স 10-এর নিচে তাকে বলে নাবালিকা। ইংরেজ নিয়ম করেছিল 12-র নিচে বয়স হলে নাবালিকা। অর্থাৎ যে মহিলা যার বয়স 10 পার হয়েছে কিন্তু 12-র নিচে, সে সতী হতে পারবে না। তাকে সতী হতে গেলে 12 হতে হবে বা 12-র পর হতে হবে। ইংরেজ এটা করে। 1805-এ এই নাবালিকা সংক্রান্ত ধারাটি অস্পষ্ট বা প্রচ্ছন্ন থাকে। যদিও পুরো ঘোষণাটাতেই ইংরেজ জোর দেয়নি। প্রথম ঘোষণাটা বড় করে হলো, কিন্তু এই ঘোষণা পালন হচ্ছে কিনা, ঘোষণা অনুসারে কাজ হচ্ছে কিনা, এটা দেখার মতো তারা কিছুই করেনি। এইটা হয় 1805-এর ফলে। বহু হিন্দু, মানে বেশিরভাগ হিন্দুই সরকারি ঘোষণার কোনো খবরই রাখেনি সেকালে। ফলে যেমন ছিল যা ছিল তাই চলতে থাকে। 1805-এর এই ঘোষণার পর 1805-এর ঘোষণার রিভিউ তারা করে 1813-তে। 1813-তে রিভিউ করতে এসে তারা দেখে আগের যে ঘোষণা, সেই ঘোষণার ফলে সতীদাহ তো কমেই নেই, উল্টে যেন খানিক বেড়ে গেছে। কেন? তাদের এমন মনে হওয়ার কারণ কি? আসলে তারা বলতে চায় যে আমরা তো সতীদাহকে নিষিদ্ধ করতে চাই, তাহলে আমরা কি করে বললুম যে এগুলো না হলে সতীদাহ চলবে? অর্থাৎ নেশার বস্তু দিয়ে না হলে, জোর করে না হলে সতীদাহ চলবে। এর ফলে হয়েছে কি, এইগুলো না হলে সতীদাহ হবে এই মনে করে লোক ঠিকই এগুলো করছে। ফলে সতীদাহ অনুমোদন পেয়েছে। ইংরেজরা 1813-তে নতুন করে ঘোষণা করে। নতুন ঘোষণা যেটা হলো সেটা আগের ঘোষণারই মতো। অর্থাৎ নেশার বস্তু দিয়ে জোর করে সতী করা যাবে না। নাবালিকার ক্ষেত্রে নিয়মটা পাল্টে গিয়ে হলো যে 14-র নিচে বয়স হলে সে হচ্ছে নাবালিকা, 14 পার হলে সে হচ্ছে সাবালিকা, তখন সতী হতে পারবে। এবং যেটা নতুন করে যুক্ত হলো সেটা হচ্ছে, সতী হতে গেলে ম্যাজিস্ট্রেট বা জেলা শাসকের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। এটা 1813-এ হলো। 1813-র এই ঘোষণার পর শহরাঞ্চল, যেখানে ইংরেজের কাছে যে হিন্দু থাকে, সেখানে শহর গ্রামের তফাৎ খুব কম ছিল। ইংরেজের কাছে যে হিন্দু থাকে, সেই হিন্দু ইংরেজের কাছ থেকে অনুমতি নিল। যারা শিক্ষিত মানুষ, যারা আইন টাইনের ধারণা রাখে বা আইন টাইন বোঝে, তারাও সরকারের কাছ থেকে তাদের বৌমা বা তাদের বাড়ির বউ সতী হলে অনুমতি নিল। কিন্তু বিস্তীর্ণ যে বিরাট ভারত, বিস্তীর্ণ যে ভূখণ্ড, গ্রাম গ্রাম, সেখানে যেখানে ইংরেজ নেই, সেখানে তাদের কোনো ব্যাপারও ছিল না। অনুমতি নেওয়ার কোনো ব্যাপার নেই, যেমন ভাবে যা হয় তাই হচ্ছিল। তো 1813-র এই ঘোষণার ফলটা হলো এইটা, যে 1805-এতেও যেমন সরকার নজর দেয়নি, 1813-র ঘোষণার পর সরকার সেইভাবে কোনো কাজ করলনি। কিন্তু বোঝা গেল সরকার আস্তে আস্তে এগোচ্ছে, সতীদাহ নিষিদ্ধ করার দিকে যাচ্ছে। 1813-র পর আরো 4 বছর পরে, অর্থাৎ 1817 সালে সরকার আবার একটা ঘোষণা করল। এই ঘোষণাতে দেখা গেল যে কবরে গিয়ে সতী করাকে নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ 1815 ঘোষণায় প্রথমেই বলা হলো কবরে গিয়ে সতী হওয়া যাবে না। কিছু কিছু মুসলিম মেয়ে এবং কিছু হিন্দু নারীও কবরে গিয়ে সতী হতো। ইংরেজ এটাকে নিষিদ্ধ করল। এবং অনুমরণ, সহমরণের দুটো ভাগ, সতীদাহের দুটো ভাগ, সহমরণ বা সতীদাহের দুটো ভাগ, একটা হচ্ছে সহমরণ আর একটা হচ্ছে অনুমরণ। সহমরণ মানে স্বামীর সঙ্গে সতী হলে তাকে বলে সহমরণ। আর অনুমরণ হচ্ছে কোনো কারণে সতী হতে গিয়ে বা কোনো কারণে সতী হতে চাইছেও সতী হওয়া গেলুনি, যখন স্বামী মারা গেছে, কেউ বাধা দিচ্ছিল বা তার বাবা বা নিকট পরিচিত লোকেরা সতী হতে বারণ করছিল, বা যে মহিলা সতী হবে সে অসুস্থ ছিল, বা সরকারি কোনো আদেশ আছে, এইরকম কোনো কিছুর কারণে সেই সময় সতী হতে পারল, বা বাড়িতে বাচ্চা শিশু আছে,
এই সবের কারণে সে সতী হতে পারল না। পরে অনুকূল অবস্থা এলে সে সতী হতো স্বামীর প্রিয় বস্তু ধারণ করে। অর্থাৎ স্বামীর প্রিয় বস্তু ধারণ করে সতী হওয়াকে বলে অনুমরণ। যখন স্বামী আর নেই, তার স্মৃতিটাকে আঁকড়ে ধরে সতী হওয়া, এটাকে বলে অনুমরণ। 1817 ঘটনায় বাউনের মেয়ের ক্ষেত্রে বা মানে ব্রাহ্মণ বউয়ের ক্ষেত্রে অনুমরণ নিষিদ্ধ করা হয়। আর কি হয়? আগের ধারাগুলো যেমন ছিল, নাবালিকাকে সতী করা যাবে না। নাবালিকার ক্ষেত্রে নিয়ম হয় যে 16-র নিচে বয়স হলে নাবালিকা, 16-র উপর হলে সে সতী হতে পারবে। আর কি হয়? আরো আছে। ইংরেজ বলে এই ঘোষণাতে সতীর সম্পত্তি সরকার গ্রাস করবে। আর সতী হতে গেলে লিখিত সাক্ষ্য নিলে আর হবে না, যেটা আগের বারে ছিল লিখিত, ম্যাজিস্ট্রেটের কাছ থেকে লিখিত নিতে হবে, এবার সেটা করলে আর হবে না। ম্যাজিস্ট্রেট এসে সতীকে পরীক্ষা করবে। 1817-র ঘোষণা আসার সঙ্গে সঙ্গে হিন্দু সমাজে একটা কোলাহল শুরু হয়ে যায়। যারা সরকারি আইনপত্র হিসেবে খোঁজ খবর রাখতো, আইনের খোঁজ খবর রাখতো, তারা হই শুরু করে যে সরকার হিন্দু ধর্মের উপর হস্তক্ষেপ করতে যাচ্ছে। এখন কেন হস্তক্ষেপ বলে মনে হলো? এই যে সতীর সম্পত্তি সরকার গ্রাস করবে, হিন্দুর এই প্রথার সঙ্গে সরকারের কি ব্যাপার আছে? সরকার কেন সতীর সম্পত্তি গ্রাস করবে আর সতীকে পরীক্ষা করবে? এটা হচ্ছে একটা আপত্তিকর। সতীকে কেন পরীক্ষা করতে যাবে? অনুমরণ নিষিদ্ধ। অনুমরণকে কেন নিষিদ্ধ করা হলো? এতগুলো প্রশ্ন তারা রাখলো, মানে করতে শুরু করলো। কিন্তু ইংরেজ তো ঘোষণাই করেছে, ঘোষণাকে তো সেভাবে কাজে পরিণত করেনি। তবে হ্যাঁ, সরকার চাপাচাপি শুরু করলো সেটা শহরের দিকে। সেটা বোম্বাই হতে পারে, সেটা কলকাতা হতে পারে, সেটা মাদ্রাজ হতে পারে। এইরকম যেখানে ইংরেজ থাকে সেখানে তারা চাপাচাপি শুরু করলো। চাপাচাপি মানে পুলিশ ছুটে যায়, গিয়ে বলে যে অনুমতি নেওয়া হয়েছিল, কেন এরকম ভাবে এইটুকু বাচ্চা মেয়েকে সতী করা হবে? আসলে সে বাচ্চা নয়, হয়তো তার বয়স 16-17 হয়েই গেছে। পুলিশ জোর দিয়ে বলে না, এর বয়স 14-15। এইরকম চাপাচাপি গুলো শুরু হলো এবং হিন্দু অনেক ক্ষেত্রে লুকোনোর চেষ্টা করলো সবটা। কেন লুকোনোর চেষ্টা করলো? না, ইংরেজ আনাড়িপনা শুরু করেছে, হিন্দুর প্রথার উপর যেন অনৈতিকভাবে হস্তক্ষেপ করা শুরু করেছে। এরই প্রেক্ষিতে 1818-তে হিন্দু যারা সমাজপতি তারা সরকারের কাছে আবেদন করে সরকার এইসব যে রুল ঘোষণা করছে এগুলো তুলে নিক, কিন্তু সরকার এগুলো শোনেনি। এইরকম পরিস্থিতিতে হিন্দু সমাজের কি মতামত এবং ইংরেজ কি ভাবছে, হিন্দু কি ভাবছে, এইগুলো এবার বলবো। ইংরেজের কথা দিয়ে শুরু করি। ইংরেজ মনে করছিল সতীদাহকে এক্ষুনি বন্ধ করে দেওয়া যায় এবং পুলিশ দিয়ে সৈন্য দিয়ে জোর করে সতীদাহ বন্ধ করে দেওয়া যায়। কিন্তু হিন্দুর মতামত ছিল 3 ভাগে বিভক্ত। আসলে হিন্দু তো প্রাচীনপন্থী, তখনও পর্যন্ত পুরাতন সেই প্রাচীন যুগের ধারা চলছে। হিন্দুর মতামতগুলো ছিল এইরকম: 5% হিন্দু যারা সাহেবদের কাজে থাকে বা সাহেবদের সঙ্গে ঘোরাফেরা করে, তাদের মত ছিল যে ইংরেজরা সতীদাহকে নিষিদ্ধ করতে চায়নি। তারা শুধু সতীদাহের মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলোকেই নিষিদ্ধ করতে চায়, সেগুলোকে বাদ দিতে চায়। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা খানিক আধুনিক চিন্তা ভাবনা। অর্থাৎ তারা ইংরেজের কাছে থাকতে থাকতে খানিক যেন ইংরেজের মতোই হয়ে উঠেছিল। তো এইটা হচ্ছে 5% হিন্দুর মতামত, যারা শহরাঞ্চলে মানে ইংরেজের কাছাকাছি যারা থাকে, সেটা বোম্বে হতে পারে, মাদ্রাজ হতে পারে, কলকাতা হতে পারে, তাদের মতটা এরকম ছিল। 90% হিন্দু মনে করত যে হিন্দুর এই প্রথার উপর সরকারের হস্তক্ষেপ করার মতো কিছুই নেই। এটা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করলে এ থেকে অনেক ভালো মন্দ জিনিস বেরোবে, সেটা ভালো হবে না কখনো। আর 5% ছিল যে সরকার কেন এটার উপর হস্তক্ষেপ করবে, আর সরকারের এখানে কিছু করারই নেই, সরকার ফালতু কাজ করছে আর সরকারের এখানে কিচ্ছু করার নেই। এইটা ছিল মতামত। তো এই হচ্ছে হিন্দু সমাজের মতামত। হিন্দুরা কি মনে করত? হিন্দু সমাজের এই মতামতের ছাপ পড়েছিল সেকালের কাগজে। সেকালের কাগজ বলতে রামমোহনের কাগজ, সংবাদ কৌমুদী এবং হিন্দুর কাগজ। হিন্দু মানে যে হিন্দুরা সমাজপতি হিন্দুদের,
তাদের কাগজ সমাচার চন্দ্রিকা, এগুলো কলকাতা কেন্দ্রিক কাগজ। এই কাগজগুলোতে এই সইদাহ নিয়ে বাদানুবাদ শুরু হয়। রামমোহনের কাগজের বক্তব্য ছিল সইদাহ নৃশংসতা, সরকার এটাকে নিষিদ্ধ করে দিই। যা কিছু রামমোহনের মতামত, তাই সংবাদ কৌমুদীর মতামত। উল্টোদিকে সমাচার চন্দ্রিকার বক্তব্য ছিল যে সরকার এখানে এই যে সইদাহ প্রথা, এটা নিয়ে সরকার কিছুই করবে না। সরকার শুধু সইদাহের মধ্যে খারাপ জিনিস যেগুলো আছে, নেশার বস্তু দিয়ে জোর করে সতী করা, এইগুলোকে সরিয়ে সরকার সইদাহটাকে, এই যে প্রথা বা এই যে অনুষ্ঠান, এটাকে পরিষ্কার করতে চায়। এইরকম হলে পরে এটা ভালোই হবে, সতী নারীরাই সতী হবে। এইরকম জিনিসটা সমাচার চন্দ্রিকা মনে করছিল, যে সরকার নিষিদ্ধ করতে চায়নি, সরকার শুধু সংশোধন করতে চায়। আর এই মতটা, এই যে মত, সমাচার চন্দ্রিকার মত, এইটা হচ্ছে 5% হিন্দু যারা ইংরেজের কাছে থাকে তাদের মত। তাদের মতটাই সমাচার চন্দ্রিকা ফুটিয়ে তুলছিল। আর হ্যাঁ, এই হচ্ছে এই হিন্দু সমাজের যে কাগজ, তাদের মত। কিন্তু বৃহৎ হিন্দু সমাজের মতামত এটা নয়, এই সমাচার চন্দ্রিকা যেটা বলছে এইটা নয়। অর্থাৎ তারা অন্যরকম ভাবে জিনিসটাকে ভাবছিল, যে সরকার যেন এতে হাত না দেয়। এইরকম পরিস্থিতিতে অনেকগুলো জিনিস শহরের দিকে ঘটে। শহর মানে কলকাতা শহরের দিকে। রামমোহন 1814 পর কলকাতায় গিয়ে ওঠেন এবং সইদাহ নিয়ে লেখালেখি শুরু করেন। তিনি 1817-তে সরকারকে চিঠি দিয়ে বলেন যে সরকার এক্ষুনি সইদাহকে নিষিদ্ধ করে দিক, কারণ এর মধ্যে দিয়ে অসহায় মেয়েগুলোকে জোর করে পুড়িয়ে মারা হয়। রামমোহনের বক্তব্য ছিল এইরকম। এতক্ষণ যে হিন্দু সমাজের বক্তব্য বললুম, তার সঙ্গে রামমোহনের বক্তব্যের কোনো মিল নেই। অর্থাৎ রামমোহনকে সেকালে হিন্দুরা পরিত্যাগ করেছিল, রামমোহনের কোনো গ্রহণযোগ্যতা ছিল না। রামমোহনের সঙ্গে শহরেরই একজন ব্যক্তি, দ্বারকানাথ ঠাকুরের একটু ভাব ছিল এবং তিনি রামমোহনের পক্ষে দাঁড়িয়েছিলেন। আরো দু একজন ব্যক্তি ছিল যারা রামমোহনের পক্ষে ছিল, কিন্তু সিংহভাগ হিন্দু রামমোহনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তো 1800 থেকে 1817 এইরকম সময় বা 1820-র মধ্যে শহর কলকাতায়, শুধু শহর কলকাতায় না, সেটা মাদ্রাজ হতে পারে, বোম্বে হতে পারে, যেখানে ইংরেজ থাকে, সেখানে আধুনিক শিক্ষা দেওয়ার মতো করে কিছু কিছু মিশনারি পরিচালিত অথবা ব্যক্তিকেন্দ্রিক স্কুল তৈরি হয়ে যায়, যেখানে আধুনিক শিক্ষা দেওয়া হবে। আধুনিক শিক্ষা মানে হচ্ছে অঙ্ক শেখানো হবে, ভূগোল শেখানো হবে, ইতিহাস শেখানো হবে, বিজ্ঞান শেখানো হবে, তখনকার মতো যেটা শেখানো হবে সেইটা। এইরকম স্কুল থেকে সেকালে বেশ কিছু ছেলে পাস করে বেরোয়। তারা রামমোহনের পক্ষের লোক নয়, অর্থাৎ রামমোহনের তৈরি করা আত্মীয় সভা বা রামমোহনের তৈরি করা ব্রাহ্ম সভা, এসবের সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয়। রামমোহনের সঙ্গে কোনো তাদের সম্পর্কই নেই। তারপরেও তাদের কথাগুলো ছিল রামমোহনের মতো বা ইংরেজদের মতো, সইদাহ নৃশংসতা, এটাকে সরকার নিষিদ্ধ করে দিই। ইংরেজও এই ছেলেগুলোর কথা শুনে হাসতো আড়ালে, যে বেশ ভালো তো হলো, যারা এতদিন পর্যন্ত বলছিল এটা আমাদের ধর্ম সাহেব, তারাই এখন বলছে যে সইদাহ নৃশংসতা, অর্থাৎ আধুনিক শিক্ষার কি মাহাত্ম, মানে আমরা কি জিনিস এনেছি এখানে, কি জিনিস শেখালুম। এতদিন যা জানতো ধর্ম বলে, সে এখন বলছে নৃশংস। তা ভালো, ইংরেজের পক্ষে জিনিসটা যাচ্ছে, তারা তো সইদাহ নিষিদ্ধ করতে চায়, তাহলে জিনিসটা ভালো হলো। খানিক হাসাহাসি হলো, কিন্তু জিনিসটা ভালো, আমাদের পক্ষে লোক হয়েছে। তো এইরকম হলো, এইরকম ভাবে চললো। শহরাঞ্চলেতে ইংরেজের চাপাচাপি শুরু হলো এবং 1817 ঘটনায় এই যে সতী নারীকে পরীক্ষা করা হবে, এইটার জন্যই বোধহয় সম্ভবত সইদার হার এবার কমে এলো। যেখানেই পরীক্ষার ব্যাপার থাকে সেখানে কমে আসে। কারণ কিছু হোক বা না হোক, ইংরেজ তো এতদিন ধরে অভিযোগ করে আসছে যে নেশার বস্তু দিয়ে সতী করা হয়। যদি ধরতে পারে তাহলে হিন্দু সমাজ কলঙ্কিত হবে, যে তোমরা হিন্দুরা এইরকম হচ্ছ খারাপ, যে তোমরা একটা মেয়েকে হত্যা করার জন্য নেশার বস্তু দিয়ে তাকে পাঠাচ্ছ। এখন হিন্দু সমাজ, হিন্দু দর্শন, হিন্দু ধর্ম, এগুলো সাহেবরা বুঝতো না, তাই নেশার বস্তুর পেছনে তারা ছুটত। এখন এই জিনিসটার জন্যে, চাপাচাপির জন্যে
সতীদাহের হার একটু কমে এলো, কিছু থাকলে ধরা পড়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু সতীদাহ পুরোপুরি বন্ধ হয়নি। দূর দূরান্তের যে গ্রাম সেখানে যেমন ছিল তেমন রইল, শহরাঞ্চলে একটু কমে এলো। এর উপরে সরকারি রুলস গুলো আছে, ওই যে নাবালিকা সতী হতে পারবে, নাবালিকার শর্ত হচ্ছে পাল্টাচ্ছে, অনুমরণে যাওয়া বাউনের জন্য নিষিদ্ধ হয়েছে, এইসব জিনিসগুলো রইল। শহরাঞ্চলে বিধবার সংখ্যা একটু একটু করে বাড়তে শুরু করলো। তখনও পর্যন্ত একটা পথ ছিল যে এই বয়স হলে পর্যন্ত সতী হতে পারবে, কিন্তু 1817-তে প্রথম হাত পড়লো অনুমরণ বন্ধ, অর্থাৎ বাউনের ঘরেতে বিধবার সংখ্যা বাড়বে। এটা হলো ইংরেজের প্রতি এক ধরনের ক্রোধ বা ক্ষোভ তৈরি হতে শুরু করলো। সবই তো হলো, কিন্তু ইংরেজ ততখানিও তো চাপাচাপি করছে না, শহরাঞ্চলে যেটুকু হচ্ছে হচ্ছে, দূর দূরান্তে তো হচ্ছে না। তো এরকম চলতে চলতে 1825 সাল এলো। 1825-এ এসে ইংরেজ আবার নতুন করে ঘোষণা করলো, এটা হচ্ছে 1817 ঘোষণার রিভিউ, যে একটু কমেছে চাপাচাপির ফলে, আরো কমাতে হবে, একটু কড়া হতে হবে, এইরকম ভাবে ঘোষণা হবে। আর 1825-এর যে ঘোষণা, এটাও হইলো একটা ঘটনার প্রেক্ষিতে। ঘটনাটা হচ্ছে, সেই সময় যিনি বড়লাট ছিলেন তার নাম হচ্ছে লর্ড আর্মহার্স্ট। আর্মহার্স্টের যে পত্নী বা বউ, সে ছিল সমাজকর্মী, মহিলা ডায়েরি লিখতেন, ডায়েরি। তিনি একটি শ্মশানে সেই সময় সতীদাহ দেখতে গিয়েছিলেন, তার কিছু ইংরেজ লোককে নিয়ে, ইংরেজ বন্ধু নিয়ে গিয়েছিলেন। যে মহিলা সেদিন সতী হতে গিয়েছিল সে ছিল কম বয়সী একটা বউ। এখন ইংরেজরা বোঝানোর সঙ্গে সঙ্গে যেটা করতো, এই সতীর গায়ের উপর কাঠ চাপানো হবে কেন, সতীকে বাঁধা হবে কেন, ইত্যাদি বিভিন্ন কূট প্রশ্নগুলো করে তারা এই কাজগুলো বাধা দিত। এই ঘটনাতেও তারা বাধা দেয়। বাধা দেওয়ার জন্য যেটা হয়, মহিলাকে এমনি রাখা হয়, মহিলা তো সতী হতে গিয়েছিল, তাকে এমনি শোয়ানো হয় মৃত ব্যক্তির সঙ্গে, এবং তার ছেলে হতে পারে বা তার নিকট আত্মীয় চিতায় অগ্নি সংযোগ করে, মানে আগুন দেয়। যেহেতু কাঁচা কাঠ ছিল তাই প্রচুর ধোঁয়া উঠছিল। এই ধোঁয়াতে বোঝা যায়নি কি হচ্ছে, ধোঁয়া একটু কমতে দেখা যায় চিতা জ্বলছে, মৃত ব্যক্তির গায়েতে আগুন আছে, মানে মৃত ব্যক্তিও জ্বলছে, কিন্তু সেই মহিলা সে নেই। তখন যারা পোড়াতে গিয়েছিল তারা খোঁজ শুরু করে, এক পাশের বাগান থেকে তাকে পাওয়া যায় এবং তাকে মেরে চিতায় তুলে দেওয়া হয়। এই যে লর্ড আর্মহার্স্টের যে বউ বা পত্নী, সে এটা লেখে তার ডায়েরিতে। ইংরেজরা এটা দেখে পুরো শহরে গিয়ে ইংরেজ কমিউনিটিকে খেপিয়ে বলে, এইভাবে সতীদাহ হয়, এক্ষুনি এটাকে নিষিদ্ধ করা দরকার। লর্ড আর্মহার্স্টের উপর চাপ আসতে থাকে। এইরকম সময় আবার রামমোহন রায় একটা চিঠি দেন সরকারকে, দিয়ে বলেন এক্ষুনি এটাকে বন্ধ করে দেওয়া দরকার। এই যে সতীদাহ এইভাবে জোর করে করেই হয়, মেয়েরা হতে চায়নি, তাদেরকে টেনে নিয়ে গিয়ে এইভাবে সতী করা হয়। কিন্তু রামমোহনের চিঠি পাওয়া, ইংরেজদের চাপাচাপির পরও লর্ড আর্মহার্স্ট কোনো শক্ত আইন করার দিকে গেলেননি। সম্ভবত হিন্দুরা বিক্ষুব্ধ হবে এবং হিন্দুরা অখুশি হলে, হিন্দুরা রাগ করলে, হিন্দুরা অসন্তুষ্ট হলে সরকারের অস্তিত্ব বিঘ্নিত হবে, বা উল্টোভাবে বললে বলা যায় সরকারকে প্রচুর রক্তপাতের মধ্যে দিয়ে যেতে হবে, হিন্দুর সঙ্গে লড়াই যেতে হবে। এই সব কিছু বিচার করে আর্মহার্স্ট একটা ঘোষণা করেই ক্ষান্ত হলেন। ঘোষণাটা কি? 1825-এর ঘোষণায় বলা হলো, সহমরণ বৈধ, অনুমরণ অবৈধ। আগের বারে বাউনের অনুমরণ অবৈধ করা হয়েছিল, এবারে অনুমরণকে পুরোপুরি অবৈধ করা হলো সব সম্প্রদায়ের জন্য, অনুমরণ অবৈধ। একইভাবে ম্যাজিস্ট্রেটের সতীকে পরীক্ষা করবে, এটা পাল্টে হলো সতীকে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সাক্ষ্য দিয়ে বলতে হবে কেন সে সতী হতে চায়। সতী হতে সাহায্যকারী ব্যক্তি সরকারি চাকরি পাবেন না এবং সতীর স্বামীর সম্পত্তি সরকার দখল করবে। সরকারের কাছে খবর ছিল যে যে নারী সতী হচ্ছে তার সম্পত্তি তার নিকট আত্মীয়রা গ্রাস করছে। এইটা দেখে সরকার মনে করেছিল এটা সরকারের প্রাপ্য, সরকার দখল করতে পারে। তো এইগুলো হলো, হিন্দুরা এই পুরো জিনিসটার জন্য, এই ঘোষণার জন্য তারা রামমোহনকে দায়ী করেছিল। অর্থাৎ রামমোহন হিন্দু সমাজের লোক হয়েও, মানে হিন্দু বাড়ির ছেলে হয়েও, সে সরকারকে এইভাবে চিঠি দিয়ে বলছে এগুলোকে নিষিদ্ধ করার কথা। তো 1825-এর ঘোষণার পর দেখা গেল সতীদাহ আর একটু কমে গেল।
কারণ ওই যে কষ্ট করে যেতে হবে ইংরেজ সাহেবের কাছে, গিয়ে বলতে হবে কেন সে সতী হতে চায়, সেই সতীকে পরীক্ষা করার ব্যাপার আছে। এইগুলো প্রত্যেকটাই কোনো রকমের গোলমাল থাকলে ধরা পড়ার সম্ভাবনা আছে, এইখান থেকে এটা হচ্ছে। আর সতীর স্বামীর সম্পত্তি সরকার গ্রাস করবে, এগুলো কোনো কাজের নয়। এগুলো সরকার, যে মহিলা সতী হতে চাইবে তার সম্পত্তি পড়ে থাকবে, সে সরকার গ্রাস করুক বা অন্য কেউ গ্রাস করুক, তাতে সতীর কিছু এসে যায় না। ফলে এটা নয়, ওই শুধু ওইটাই যে সতী সতীকে পরীক্ষা করা হবে বা সতীকে বলতে হবে কেন সতী হয়েছে, এইটাতেই ইংরেজরা মানে সতী নারীরা, সতীর পরিবারের লোকেদের অসুবিধে ছিল। কিছু রকম কিছু হলে তাহলে ধরা পড়ার সম্ভাবনা থাকে। আর এই যে চাকরি পাবে না বা পাবে না, এগুলো সরকার মনে করেছিল বেশ কাজের হবে, কিন্তু ওইগুলো কোনো কাজের নয় সেভাবে। কারণ তখনও পর্যন্ত ইংরেজ সরকারের কাছে চাকরি করবে, ইংরেজি শিক্ষিত নয় এমন মানুষ কম। তো যাই হোক, ইংরেজ মনে করেছিল এগুলো কাজের হবে, সতী দাহর হার আর একটু কমে গেল। ঠিক এইরকম সময় ইংল্যান্ড, যে জায়গা থেকে ইংরেজরা এখানে এসেছে, সেইখানেতে সতীদাহ নিয়ে ইংরেজ নারী পুরুষের মধ্যে বিস্তর চর্চা শুরু হলো। বিভিন্ন ক্লাবে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন বাড়িতে ইংরেজ নারী পুরুষ পরস্পরের কাছে জানতে চাইল যে সতীদাহ জিনিসটা কিরকম। বহু জায়গাতেই আলোচনায় এইরকম আলোচনা শুরু হলো যে এই প্রথাটা থাকা উচিত কি উচিত নয়। তো ব্যাখ্যা এলো এক একজনের কাছ থেকে এক এক রকম। বেশিরভাগ ব্যাখ্যাটাই এলো এরকম, যাকে বলে নেতিবাচক বা নেগেটিভ ব্যাখ্যা, যে একটা পুরুষ মারা গেলে বা একটা লোক মারা গেলে তার বউটাকে পুড়িয়ে দেওয়া হয়, এইটা কি বলে সত্যি। এখন এইরকম জিনিসগুলো হলো। কিছু কিছু ইংরেজ বলল যে না, এটা হিন্দুর প্রথা, জিনিসটা যেভাবে বলা হচ্ছে এরকম নয়। এদের সংখ্যা কম। তো সব মিলিয়ে 1825, 26 এইরকম বছরগুলোতে সরকারের কাছে অনেকগুলো আবেদনপত্র জমা পড়লো। এই আবেদনপত্রের ভাষা হচ্ছে এইরকম যে সরকার এক্ষুনি এটাকে নিষিদ্ধ করে দিক, এর মতো নিষ্ঠুর প্রথা আর হয়নি। একই সঙ্গে এই কথাও, এই দাবিও উঠল যে গ্রেট ব্রিটেনের প্রজা যে সুবিধে উপলব্ধি করেন, সেই একই সুবিধে ভারতের প্রজা কেন উপলব্ধি করতে পারবে না। অর্থাৎ ভারতের যে নারী, তাকেও গ্রেট ব্রিটেনের নারীর মতো করে মুক্তি দিতে হবে। এই দাবিটা ইংল্যান্ডের রাজার কাছে পড়ল, এই কাগজগুলো। এগুলো হলো। একই সময়ে এই শহর কলকাতাতে বা যেখানে যেখানে অ্যাংলো ইন্ডিয়ান সমাজ রয়েছে, অ্যাংলো ইন্ডিয়ান মানে হচ্ছে খ্রিস্টান সমাজ, যাদের বাবা বা মা হচ্ছে ইংরেজ বা বিদেশি, তারাও সরকারের কাছে চিঠি দিয়ে বলে যে সরকার এটাকে নিষিদ্ধ করে দিক, এর মতো নিষ্ঠুর প্রথা আর হয়নি। তো সব মিলিয়ে এরকম চলল। এইরকম চলতে চলতে 1828 জুলাই মাস এলো। 1828 জুলাই মাসে ভারতে বা কলকাতায় গভর্নর জেনারেল হয়ে এলেন উইলিয়াম বেন্টিঙ্ক। কারণ বেন্টিঙ্ক এই শিক্ষা বা এই মন্ত্র নিয়ে দেশে এসেছিলেন যে তিনি এসে প্রথম এই প্রথাটিকে নিষিদ্ধ করে দেবেন, এবং সেই মতো তিনি কাজ শুরু করলেন। তিনি এসেই কোথায় কত লেখা বেরিয়েছে সতীদাহ নিয়ে, কারা কি লিখেছে, বিশেষত রামমোহন ইংরাজি কাগজে কি লিখেছেন, এই ধরনের বক্তব্যগুলো তিনি দেখা শুরু করলেন। ইংরেজরা কি তথ্য সংগ্রহ করেছে, এখন ইংরেজদের এই তথ্যর কথা বলতে গেলে বলতে হয় এগুলো বেশিটাই হচ্ছে ভুল। কারণ যেকালে যোগাযোগ ব্যবস্থা ভালো গড়ে ওঠেনি, ইংরেজরা সেকালে কোন গ্রামেতে কোথায় কত সতীদাহ হচ্ছে এগুলো নিখুঁতভাবে তারা লিখে গেছে। প্রত্যেক ইংরেজ সিভিলিয়ান এই জায়গায় নিশ্চিত ছিল যে যে কোনোভাবে এটাকে নিষিদ্ধ করতে হবে, তাই বেশি বেশি পরিমাণে ভুয়ো ডাটা সরকারের কাছে জমা করতে হবে, যাতে সরকার মনে করে এত এত পরিমাণ মেয়েদেরকে হত্যা করা হচ্ছে, তাই এই প্রথাটাকে নিষিদ্ধ করা দরকার। সেই রকম ভাবে কাগজগুলো জমা পড়ে। তো সরকার মানে বেন্টিং সেগুলো দেখেন। এইরকম দেখার পর তার মতামত যেটা যায় যে এটাকে নিষিদ্ধ করার এবার সময় এসেছে। এদিকে ঘটনাচক্রে সতীদাহের হার কমে যাচ্ছে, একটু বাড়ে কখনো একটু কমে। বেন্টিং
সৈন্য বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের কাছে চিঠি পাঠালেন গোপনে, যে চিঠিটা হচ্ছে এইরকম যে তারা কি মনে করে, সতীদাহ নিষিদ্ধ হলে সরকারের সঙ্গে কি হিন্দুদের বড়সড় গোলমাল বাঁধবে, অর্থাৎ হিন্দুদের উপর কি বলপ্রয়োগ করতে হবে। এই 3 জায়গা থেকেই সরকারের কাছে পাল্টা চিঠি এলো যে কোনো অসুবিধে নেই, সরকার নিষিদ্ধ করতে পারে। এরপরে বেন্টিং ৩৯ জন ব্রিটিশ অফিসারের কাছে জানতে চান যে তারা কি বলে, সতীদাহ নিষিদ্ধ হলে কি হিন্দু সমাজের সঙ্গে সরকারের লড়াই বাঁধবে। ৩৯ জনের মধ্যে ২৪ জন জানান যে কোনো লড়াইয়ের ব্যাপার নেই, সরকার চাইলে পুলিশ সৈন্য দিয়ে সতীদাহকে নিষিদ্ধ করতে পারে, অর্থাৎ বলপ্রয়োগ। সরকার সতীদাহকে নিষিদ্ধ করে দিক, কোনো অসুবিধা হবে না। ৮ জন জানায় যে সতীদাহ নিষিদ্ধ হোক তারা চায়, কিন্তু সেটা পরোক্ষভাবে চাপ দিয়ে করা হোক, আইন করে না, অর্থাৎ ভয় দেখিয়ে প্রভাবিত করে এটা করা হোক। ২ জন জানায় যে সতীদাহ নিষিদ্ধ হোক তারা চায়, কিন্তু সরকারি হস্তক্ষেপে নেই। ৫ জন বলে এটা হিন্দুদের প্রথা, হিন্দুরা বুঝবে। তো এইটা হলো। বেন্টিং বুঝে যান যে সংখ্যাগরিষ্ঠ ইংরেজের সমর্থন তার দিকে আছে, সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের সমর্থন তার দিকে আছে। ওই যে আগেই বলেছি যে অ্যাংলো ইন্ডিয়া সোসাইটি, খ্রিস্টান মিশনারিরাও সরকারকে জানায় এই সময় যে সরকার সতীদাহকে নিষিদ্ধ করে দিই। এই যাবতীয় যা কিছু এতক্ষণ যে বললুম, এগুলো সবই হচ্ছে গোপনে, অর্থাৎ বেন্টিং যা করছিলেন এগুলো সবই গোপনে। গোপনে এই চিঠিপত্রের আদান প্রদান হচ্ছিল, যে সতীদাহ সম্পর্কে সরকার যে একটা দৃঢ় পদক্ষেপ নিতে যাচ্ছে তারই একটা ইঙ্গিত এগুলো। এরপরে যে আদালত, সেই আদালতের যে বিচারক, বেশ কিছু বিচারক সরকারকে জানায় যে সতীদাহ সরকার নিষিদ্ধ করে দিক। আরো কিছু পুলিশ অফিসারও সরকারকে জানায় সরকার সতীদাহ নিষিদ্ধ করে দিক। শুধু একটি জায়গা থেকে সরকারের কাছে কোনো অনুরোধ গেলুনি, বা সরকারকে কেউ বললুনি যে সরকার এই প্রথাটির উপর হস্তক্ষেপ করুন। সেইটার নাম হচ্ছে, সেই জায়গাটার নাম হচ্ছে হিন্দু সমাজ। অর্থাৎ হিন্দু সমাজ চুপ করেছিল। এই চুপ থাকার কারণটা এইরকম নয় যে তারা নিশ্চিত ছিল যে এই মানে চুপ থাকার কারণ এরকমটা নয় যে তারা ভয়ে চুপ ছিল, বরঞ্চ তাদের কাছে তারা এই ভেবে নিশ্চিত ছিল যে সরকার আইন করবে না, সরকার শুধুমাত্র চাপাচাপি করে খারাপ জিনিসটাকে দূর করার চেষ্টা করছে। এইটা ছিল তাদের মতামত। তো হিন্দুরা চুপচাপ থাকে, হিন্দুদের কাছে কোনো খবরই ছিল না। 1829-এর 4ঠা ডিসেম্বর সরকার 17 নম্বর রেগুলেশন দ্বারা সতীদাহ নিষিদ্ধ করে। এই আইন করার সময় সরকার যা মনে করত, অর্থাৎ ইংরেজরা যা এতদিন ধরে মনে করত যে সতীদাহ একটা নৃশংস প্রথা এবং এটা হিন্দু নারীকে হত্যা করার একটা ব্যবস্থা, সেই রকম মনে করে এই আইনেতে রাখা হলো যে হত্যার পাল্টা হত্যা, অর্থাৎ যে কেউ সতী করার চেষ্টা করলে সরকারও তাকে একই রকমের শাস্তি দেবে। এবং এই আইনে বলা হলো এই শাস্তি হবে অপরিবর্তনযোগ্য। অপরিবর্তনযোগ্য মানে এই শাস্তিকে কোনো আইন বা কোনো আদালত দিয়ে পাল্টানো যাবে না, অর্থাৎ সরকার যে শাস্তি দেবে সেটা চরম শাস্তি। খুনের পাল্টা খুন, অর্থাৎ সতী করার জন্য সরকার পাল্টা গুলি করে অর্থাৎ ফাঁসি দিয়ে মারবে। এই আইন করার পর এই আইনকে এই বেন্টিং প্রয়োগ করার দিকে গেলেন। প্রয়োগ করা মানে এতদিন তো সরকার ঘোষণা করেছে, ঘোষণাগুলোকে কোনো কাজে পরিণত করার চেষ্টা করে, একটু চাপাচাপি হয়েছে এই পর্যন্ত। এইবারে কিন্তু পুরোপুরি সরকার সেনা এবং পুলিশকে লেলিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। সেনা এবং পুলিশকে লেলিয়ে দেওয়া, যেখানেই কোনো লোক মরে, তার বউ সতী হওয়ার জন্য রাস্তায় নামলে পুলিশ তার মাঝখানে দাঁড়ায়, সরকার মাঝখানে দাঁড়ায়, দাঁড়িয়ে বলে লাঠি তুলে তুমি ঘরে যাও, সরকার আইন করেছে, এখন থেকে আর এগুলো করা যাবে না। সতী নারী দাঁড়িয়ে থাকলে পুলিশ আবার বলে তুমি ঘরে যাও,
এখন থেকে আর এগুলো করা যাবে না। হিন্দুরা দূরে দাঁড়িয়ে দেখে সরকার হস্তক্ষেপ করছে, সরকার ধর্মে হস্তক্ষেপ করছে। এখন ধর্মে হস্তক্ষেপ নিয়ে এত এরকম করার কারণ কি? হিন্দুদের ভাবার কারণ কি? হিন্দুরা বিশ্বাস করত এবং ইংরেজরা প্রতিশ্রুতি দিত, ইংরেজ সরকার বা ইংরেজরা প্রতিশ্রুতি দিত তারা সব থেকে ভালো শাসক হয়ে দেখাবে, তারা হিন্দু ধর্মের উপর হস্তক্ষেপ করবেন। কিন্তু এটা কি? এটা তো ধর্মের হস্তক্ষেপ। হিন্দুরা এইভাবে ভাবলো। কিন্তু ভাবুক আর যাই করুক, সরকার হস্তক্ষেপ করাটা শুরু করলো। যেহেতু তখনও যোগাযোগ ব্যবস্থা ভালো গড়ে ওঠেনি, তাই এইগুলো করতে খুব অসুবিধে ছিল, অর্থাৎ হস্তক্ষেপ করাটা খুব অসুবিধার ব্যাপার ছিল। সেই জন্য সরকার রাজা, মহারাজা, জমিদার, জোতদার এদের উপর চাপ সৃষ্টি করে। বলে এটা বন্ধ করতেই হবে, যদি না বন্ধ করতে পারো রাজত্ব যাবে। রাজা হলে রাজত্ব যাবে, জোতদার হলে জোতদারি যাবে, জমিদার হলে জমিদারি যাবে, এগুলো যাবে। ফলে হিন্দু হওয়া সত্ত্বেও রাজা, মহারাজা, যোদ্ধা তারা নিজেদের স্বার্থেই সতীদাহকে বন্ধ করার জন্য প্রজাকে বলতে শুরু করলো। তো এইরকম চাপাচাপির ফলে 1840-এর মধ্যে সতীদাহ বন্ধ হয়ে যায়। এরপরও যেসব মেয়ে জোর করে সতী হয়েছে তাদের জন্য তাদের পরিবারের কপালে অশেষ দুঃখ জুটেছিল। আচ্ছা, এইটা হচ্ছে কিভাবে সতীদাহকে বন্ধ করলো ইংরেজ সেটা। আচ্ছা, 1829-এ তৈরি আইন 1830-এর মধ্যে মাদ্রাজ এবং বোম্বাইয়ে লাগু হয়ে যায়। অর্থাৎ ওইসব জায়গাতেও এই আইনকে প্রয়োগ করা শুরু হয়। ওখানেও ঠিক একই জিনিস, চাপাচাপি শুরু হয়। এবং ইংরেজের পরে যেখানে যেখানে যত জায়গা দখল করেছে সেখানে এই আইনকে তারা কার্যকর করে দেয়। এই হচ্ছে ইংরেজ ঠিক কিভাবে সতীদাহ প্রথা বিলুপ্ত করেছিল এবং রামমোহনের ভূমিকাটা কি ছিল। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। কালকে এসে অন্য বিষয় নিয়ে বলবো।